বিরক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে এই মুহূর্তের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। এখন আমি তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের নিয়ে আলোচনা করব। প্লিজ শিক্ষার্থীবৃন্দ একটু তাকিয়ে দেখো তো, আমি এই কলমটা এখান থেকে ছেড়ে দিলাম, এভাবে পড়ছি। এই যে পড়া অবস্থায় যে কোনো বস্তু থাকে তাকে আমরা কি বলে থাকি? পড়ন্ত বস্তু। আজকে আমার পাঠের বিষয় পড়ন্ত বস্তু। ফলিং বডিস পড়ন্ত বস্তু। এই পড়ন্ত বস্তু যখনই আমরা বলতে যাব তখনই যেখান থেকে আমরা ছেড়ে দেব সেখানে যে বেগ থাকবে তার আদি বেগ, আর যেখানে শেষ করব সেটা শেষ বেগ। যে সময় ধরে এই বস্তুটা পড়ছে সেটা সময়টি। এই সময়ে ত্বরণ যেটা ছিল সেটা ত্বরণ। তবে এখানে যে ত্বরণ থাকে তোমরা কি বুঝতে পারছো কিনা জানি না। এই বস্তুটা উপর থেকে কেন নিচের দিকে পড়ছে? অভিকর্ষের প্রভাবে। আর অভিকর্ষের প্রভাবে এই বস্তুর ভিতর যে ত্বরণ সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর এই সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা এজ বলবো না, কারণ এটা উপরের নিচে, তাই হাইট উচ্চতা। চলো আমরা একটু এঁকে দেখি বিষয়টা। এখানে কোনো বস্তু আছে, এখান থেকে ছেড়ে দিলাম, এখানে বস্তুটা ছিল, এখানে চলে আসলো। তবে এখানে যে বেগ সেটা থাকবে আদি বেগ। এখানের যে বেগ সেটা শেষ বেগ। যে সময় টি সেকেন্ড, সময় টি। এখানে যে ত্বরণ থাকবে সেটা অভিকর্ষ ত্বরণ। এই সময় যে অতিক্রান্ত দূরত্ব সেটা হলো উচ্চতা এইচ। আমরা একে হাইট বলি। হাইট মানে হলো উচ্চতা, তার থেকে এটা এল, হাইট। এই এখন আমাদের পড়ন্ত বস্তুর ব্যাপারে প্রথম চিন্তা আসে, আমরা যখন স্বাভাবিকভাবে একটা কলম আর একটা কাগজ ফেলে দিব তখন দেখি কলমটা আগে পড়ছে, কাগজটা পরে পড়ছে। কিন্তু গ্যালিলিও প্রথম প্রমাণ করেছিলেন যে ভারী এবং হালকা বস্তু সমান সময়ে পতিত হয়। স্যার আইজ্যাক নিউটন এটা একটা পরীক্ষামূলক প্রমাণ দিয়েছিলেন। তিনি করলেন কি, দুই মুখ বন্ধ একটা সিলিন্ডার নিলেন। স্যার আইজ্যাক নিউটন এটা করলেন, দুই মুখ বন্ধ একটা সিলিন্ডার নিলেন। সিলিন্ডারের এপাশে একটা বায়ু নিষ্কাশন পাম্প লাগালেন। বায়ু নিষ্কাশন পাম্প। পাম্প লাগিয়ে দিলেন। তখন উনি করলেন কি, প্রথম বায়ু থাকা অবস্থায় দুটো পালকই এক পাশে নিলেন, গিনি আর পালক এক পাশে নিলেন। গিনি হলো স্বর্ণ আর পাখির পালক এক পাশে নিয়ে আস্তে উল্টিয়ে দিলেন। দেখলেন যে স্বর্ণের মুদ্রাটা আগে পড়ছে, পালক আস্তে আস্তে পড়ছে। এরপর এখান থেকে বায়ু নিষ্কাশন পাম্প বসিয়ে বায়ুকে বের করে নিলেন। তাহলে এখানে কোনো বাধা থাকলো না। তখন উল্টিয়ে দেখে যে দুটো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ পড়ন্ত বস্তুর প্রথম সূত্রই হলো নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তু, ভারী এবং হালকা বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এই অতিক্রান্ত পথ বস্তুর ভরের উপর নির্ভর করে না। পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। নির্দিষ্ট
স্থান থেকে ভারী অথবা হালকা বস্তু, ভারী অবস্থা হালকা না বলে আমরা সকল বস্তু বলতে পারি। বস্তু ছেড়ে দিলে সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। এর আরেকটু পরে আমরা প্রমাণে আরো দেখব যে কখনোই ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বল সব বস্তুরই উপর সমান। পৃথিবীর আকর্ষণ বলের কারণে সৃষ্ট অভিকর্ষ ত্বরণ সব বস্তুর উপরে সমান। এবার আমরা বেগের ক্ষেত্রে একটা সূত্র দেখে এসেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো, v = u + at। এখানে এটা হলো অভিকর্ষ ত্বরণ g, তাহলে আমরা লিখতে পারি u + gt। আদিবেগ যদি স্থির অবস্থান থাকে তাহলে আদিবেগ u = 0, তাহলে 0t মানে v = gt। কোন স্থানে অভিকর্ষ ত্বরণ ধ্রুবক, যে কোনো জায়গার অভিকর্ষ ত্বরণের মান ধ্রুবক, এর কোনো পরিবর্তন নাই। তাহলে বেগ কার সাথে পরিবর্তিত হচ্ছে? সময়ের সাথে। এইটাই হলো দ্বিতীয় সূত্র। নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট সময়ে অর্থাৎ টিতে কোন বস্তুর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ v = t, ওই সময়ের সমানুপাতিক। এটি হলো দ্বিতীয় সূত্র। এই যে জিনিসটা আমি প্রমাণ করে দিলাম যে v = u + at, অর্থাৎ আমাদের পড়ন্ত বস্তুর সূত্র হলো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা এসে যাবে v = u + gt, আদিবেগ u 0, তাহলে v = gt, g ধ্রুবক, সো v = t, অর্থাৎ v t এর সমানুপাতিক। এটাই দ্বিতীয় সূত্র। চলো আমরা আরেকটা সম্পর্কে যাই। এই উচ্চতা h এর আরেকটা সম্পর্ক আমরা পাবো। সেটা আমাদের ছিল বেগের ক্ষেত্রে s = ut + ½ at²। এখানে s টা হলো h আর এটা হলো g, তাহলে h = ut + ½ gt²। এখন বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে ut = 0, এটা 0 হয়ে গেল, তাহলে ½ gt²। বাট এই ½ g ধ্রুবক, তাহলে h = t²। এর দ্বারা কি বোঝা যায়? তো নির্দিষ্ট অবস্থান থেকে যদি কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় তাহলে নির্দিষ্ট সময়ে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। এটা ছিল তৃতীয় সূত্র। এই দুটো সূত্র তো তোমরা লিখছো, চলো তৃতীয় সূত্রটা আমরা লিখে নিই। তাহলে তৃতীয় সূত্রে বলা হলো, এটা পড়ন্ত বস্তুর সূত্র, আমরা যেটা আস্তে আস্তে বের করছি। নির্দিষ্ট স্থান থেকে পড়ন্ত কোন বস্তু নির্দিষ্ট সময়ে বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব
ওই সময়ের বর্গের সমানুপাতিক। আমরা তাহলে পড়ন্ত বস্তুর তিনটি সূত্র পেয়ে গেলাম। এই পড়ন্ত বস্তুর সূত্রের তিনটে হলো। এরপরে আমাদের এই বেগের সমীকরণ যেমন আমরা পেয়েছিলাম ভূমির সাথে চলা, এবার উপর থেকে পড়ার ক্ষেত্রে আমরা দেখি এই সূত্রগুলো কি কি হতে পারে। একটু লিখে নাও। আমরা প্রথম লিখলাম v ইকুয়াল টু u প্লাস gt, v স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস twice g h, s ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। এটা হলো পতনশীল বস্তুর ক্ষেত্রে, ফলিং বডিজ, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এখন যদি আমি নিক্ষেপ করি বস্তু, নিক্ষিপ্ত বস্তুর জন্য কি হবে বলতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? নিক্ষিপ্ত বস্তুর জন্য, নিক্ষিপ্ত বস্তু যখনই আমি বস্তুকে উপরের দিকে ছুটছি তখন পৃথিবীকে নিচের দিকে টানছে না? অবশ্যই। যেহেতু পৃথিবী নিচের দিকে টানছে তাহলে জি হয়ে যাবে নেগেটিভ। তাহলে নিচের দিকে টানলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেটাও খেয়াল রাখবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, যে বস্তু তুমি উপরের দিকে নিক্ষেপ করছো তার জন্য। আর এখানে আরো দুটো জিনিস জানা দরকার। একটা বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে তোমরা জানো? সর্বোচ্চ উচ্চতায় উঠলে তার বেগ কত হবে? বেগ 0। সেটা সর্বোচ্চ উঠতে যে সময় লাগবে, ভূমিতে পড়তে কতটুকু সময় লাগবে? তার সমান সময় লাগে। অর্থাৎ উত্থানের সময় সমান পতনের সময়। আদিবেগ, নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ যা, পতনশীল বস্তুর শেষ বেগ তা। আর সর্বোচ্চ উচ্চতায় বেগ থাকে 0। এইসব তত্ত্বগুলো তোমরা মনে রাখবে, মনে রাখলে এই অঙ্কগুলো করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের পড়া থাকবে এই পড়ন্ত বস্তুর সূত্র, তার প্রমাণ আর সমীকরণ, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো। তোমরা ভালো করে কন্ট্রোল করবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।